এরপরে দেখ একটা হেডিং আছে বিরুদ্ধ ধনাত্মক এবং বিপরীত উক্তি। আচ্ছা এইটা আমি একটু বাদে আসছি, 5-10 মিনিট বাদে আসছি, কিন্তু বাদে আসছি একটু এলিমিনেটিং। দেখ তো ডি মর্গানের সূত্রাবলী বলে কোনো হেডিং আছে? আছে, ওখানটা একটু ফোকাস করা যায়, ওই জিনিসটা একটু পরে আসছে। যেমন উদাহরণে আছে ডি মর্গানের সূত্রাবলী কি বলছে এটা? ডি মর্গানের সূত্রাবলী কি বলছে? ডি মর্গান প্রথমে বলি একজন ম্যাথামেটিশিয়ান ছিল। প্রথমত তার অনেক কিছু তৈরি করে যাওয়া লজিক, সেগুলো পরবর্তীকালে রীতিমতো কম্পিউটার সায়েন্সে বহু ভূমিকা রেখেছে। ডি মর্গান। আর আরেকজন হচ্ছে জর্জ বুল, তিনি একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, তারও অনেক ভূমিকা পরবর্তীকালে কাজে লেগেছে। তার আবিষ্কৃত বিভিন্ন তথ্য বা রিসার্চ পরবর্তীকালে কম্পিউটার সায়েন্স বা টেকনোলজি তৈরি করতে বহু হেল্প করেছে। জর্জ বুল থেকেই তার নামটা এসে বুলিয়ান অ্যালজেব্রা। যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি থেকে থাকে কারো, তারা জর্জ বুলের নাম অবশ্যই শুনে থাকে। যাই হোক, না শুনে থাকলে আমার কাছে খবর শুনতে পারিস, এটা বিষয় না। তো ডি মর্গান কি তৈরি করলো? ডি মর্গান একটা অদ্ভুত অবজারভেশন করেছিল যে নেগেশন অফ পি অ্যান্ড কিউ এটা ইকুয়াল চিহ্নে তিনটে দাগ দেওয়া হয়েছে। তিনটে দাগ দিলে এটা ইকুইভ্যালেন্ট টু, মানে কি বলে, সমতুল্য, যাকে বলে সমতুল্য। যে নেগেশন পি অর নেগেশন কি বিষয়টা কি বলবো, ভালো করে অবজার্ভ ছিল। এক পুরোটার উপর নেগেশন দিলে হয়ে গেল অর, এবং সত্যি সত্যি ব্যাপারটা দেখা যাবে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা একই ভ্যালু। সেটা আমরা ওই যে টেবিলটা দিয়ে বলতে পারি। টেবিলটাকে কি বলে? ট্রুথ টেবিল বলে। ট্রুথ টেবিল, এই টেবিলটা দিয়েই প্রমাণ করা যেতে পারে। দেখ টেবিলটা কি আছে, দেখ টেবিলটায় দেখ। আচ্ছা টেবিলের প্রসঙ্গে বলে নিই আগে, এই ধরনের যে জিনিসগুলো থাকে তাকে কি বলে? কলাম। আর এইভাবে যেগুলো থাকে সেগুলোকে বলে রো। যেগুলো এরকম দাঁড় করানো থাকে সেগুলো কলাম, আর যেগুলো এরকম থাকে সেগুলো আমরা রো। সোয়াল, ঠিক আছে। আচ্ছা এখন দেখ ওই টেবিলটাকে যদি অবজার্ভ করিস, ফার্স্ট কলামে দেখ পি এর ভ্যালু পুট করছে, সেকেন্ড কলামে কিউ এর ভ্যালু। সবাই প্রপার জায়গায় অবজার্ভ করছিস তো? ডি মর্গানের প্রথম সূত্রটা দেখাচ্ছে, মানে এইটাই, ঠিক আছে। তারপরে দেখ পি অ্যান্ড কিউ বের করেছে থার্ড কলামে। পি অ্যান্ড কিউ আমরা বের করতে পারবো? ওই ট্রু অ্যান্ড ট্রু ট্রু হবে, ট্রু অ্যান্ড ফলস ফলস হবে, এরকমভাবে বের করেছে থার্ড কলামে। ফোর্থ কলাম দেখ ওই ভ্যালুটার নেগেশন নিয়েছে। ট্রু এর নেগেশন কি হয়? ফলস। ফলসের নেগেশন ট্রু, এরকমভাবে গেছে। ফোর্থ কলাম অবজার্ভ কর, 3 নম্বর কলামের নেগেশন দিয়েছে, মানে উল্টো করে দিয়েছে ফোর্থ কলাম। ফিফথ কলামে কি করেছে? 1 নম্বর কলামের নেগেশন করেছে, খেয়াল করছিস? 5 নম্বর কলামে। 6 নম্বর কলামে কি করছে? 2 নম্বর কলামের নেগেশন করেছে, উল্টে দিয়েছে। 7 নম্বর কলামে কি করেছে? 6 নম্বর কলাম, সরি হ্যাঁ 5 নম্বর কলাম আর 6 নম্বর কলামে যা পেলাম তাদেরকে অর ভ্যালুতে 7 নম্বরে দিয়েছে। 5 আর 6-তে যা পেয়েছি সেটা যদি অরে ফেলে দিই সেটা 7-এ লিখেছি। এইবার অবজার্ভ কর 4 নম্বর কলামটাকে আর 7 নম্বর কলাম, দেখ তো দুটোই সেম এসছে না? 4-এ যা যা এসছে যে জায়গায়, 7-এও তাই এসছে সেই জায়গায়, সেই রো বরাবর। খেয়াল করছিস? তার মানে আমরা কি এটা বলতে পারি? এটা ধরে ঠিক কথা, নেগেশন অফ পি অ্যান্ড কিউ ইকুয়ালস টু নেগেশন পি অর নেগেশন। এটা বন্ধ, কেটে গেছে? ভিডিও চলছে? ভিডিও চলছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে উল্টো কথা বলতে পারি এবার, উল্টে দিয়ে এবার তাহলে অর থাকলে কি হবে? অ্যান্ড হয়ে যাবে না? তাহলে সেটা প্রুভ করা পসিবল। সেটাও ডি মর্গান দেখ 2 নম্বরে বলে গেছে। একই কনসেপ্ট, ধীরে সুস্থ দেখলে বুঝতে পারবে পরে।
বেশ, এইবার দেখ একটা হেডিং আছে যৌগিক উক্তির নাক্রিয়া। হেডিংটা পাচ্ছিস? যৌগিক উক্তির নাক্রিয়া। যৌগিক উক্তির নাক্রিয়াতে প্রথম যে দুটো ডিসকাস হয়েছে এটা ডি মর্গানের লই ডিসকাস করেছে। 1 নম্বরে প্রথমে এটা লিখেছিলাম সেটা ডিসকাস হয়েছে। 2 নম্বরে দেখ ডি মর্গানের সেকেন্ড লটা ডিসকাস হয়েছে। দেখা যাচ্ছে? 3 নম্বরে চলে আয়। 3 নম্বরে দেখাচ্ছে হলো নেগেশন অফ পি ইমপ্লাই কিউ হলে কি হবে। এগুলো ডি মর্গান বলে যায়নি, এগুলো পরবর্তীকালে পরপর পাওয়া গেছে। নেগেশন অফ পি ইমপ্লাই কিউ কি হবে? এইটা বলছে পি এন্ড নেগেশন কিউ হবে। পি এন্ড নেগেশন কিউ হবে। দেখ এই চার্টটা ফলো করে একটু নিজেরা দেখ, তুমি বুঝতে দেখ, আমি কিছু বলছি না, নিজেরা অবজার্ভ করে দেখ একটু। পি এন্ড নেগেশন কিউ এটা অবজার্ভ করবি হলো 4 নম্বর কলাম আর 6 নম্বর কলাম দেখবি সেম হবে। 4 নম্বর কলাম আর 6 নম্বর কলামটা দেখবি সেম। হ্যাঁ করা হয়েছে, কারণ ওইটার সাথে অ্যাড করলে এইটার সাথে ম্যাচ করছে। নেগেশন কিউ একটা আলাদা করে 5 নম্বর কলামে করা হয়েছে, সেটা কি পি ভ্যালুর সাথে, পি মানে কি 1 নম্বর কলামে আছে, পি এর সাথে অ্যাড করেছে নেগেশন কিউ, সেটা 6 নম্বর কলামে। মানে 6 নম্বর কলামটা তৈরি হয়েছে 1 আর 5 এর সাহায্যে, সঙ্গে অ্যান্ড অপারেটর লেগেছে। আর করে দেখি ট্রু অ্যান্ড ফলস ফলস হচ্ছে, এরকম ভাবে গেছে। তাহলে দেখ 4 নম্বর কলাম আর 6 নম্বর কলাম কি একই এসছে? ইয়েস অর নো এসছে? তাহলে বল আমরা কি এটা বলতে পারি নেগেশন অফ পি ইমপ্লাই কিউ সমান হবে পি এন্ড নেগেশন কিউ? কোনটা বল? ওটা দেখ, ওটা বানিয়েছে ফার্স্ট কলাম আর 5 নম্বর কলাম, 1 নম্বর কলাম আর 5 নম্বর কলাম, 1 আর 5, 1 আর 5 কে এন্ডে ফেলে দিই। এন্ডের লজিক যা বলে 2 এর সাথে ফলস ফলস হয়, অন্তত একটা ফলস হয়ে গেলে অ্যান্সার ফলস দিয়ে দেবে। এন্ড দুটোই যদি 2 থাকে তবে 2 হয়, তাই তো? সেই লজিকে দেখ চলে এসেছে এবং তাদের 4 নম্বর কলাম আর 6 নম্বর কলামটা ম্যাচ করে। ওকে, বোঝা যাচ্ছে একই না? ওকে, এরপরেই দেখ 4 নম্বর হেডিং এ দেখ, দেখ 3টে মিটে গেল, কিন্তু পরে কি হবে? মিটে গেল। অ্যান্ডের কি হবে? পেয়ে গেছে, ডি মর্গান থেকে পেয়ে গেছি অ্যান্ড আর অর। ইমপ্লাই কি হবে? পেয়ে গেল। এবার আমাদের কি বোথ সাইড ইমপ্লাইটা পড়ে রয়েছে না, এটা কি হবে? দেখ পি এন্ড নেগেশন কিউ খেয়াল করে, একবার এটা ঘটবে, তার সাথে কি হবে? অর, উল্টোটা ঘটবে একবার বোথ সাইড। তাহলে একবার কিউ এর নেগেশন হয়, এটার সাথে অ্যাড হবে, আরেকবার কি হবে? পি এর নেগেশন হয়, কিউ এর সাথে অ্যাড হবে, সেটা পুরোটা কি হবে? হয় এটা ঘটবে অথবা এটা ঘটবে। দেখ এইটার চার্টটা একবার ফলো কর, এটা বড় সড়ো চার্ট আছে কিন্তু ঠান্ডা মানে খেয়াল। একটা করেছে 6 নম্বর কলামে, আর 8 নম্বর কলামে কি করেছে? কিউ এন্ড নেগেশন কিউ। হ্যাঁ, এটা একবার বের করেছে, এটা একবার বের করেছে, ঠিক আছে? এবার 6 আর 8 কে কাজে লাগিয়ে 9 বানিয়েছে। মানে সাইডে হয়তো ছোট ছোট করে লিখে নিতে পারিস কাকে কাজে লাগিয়ে কি হচ্ছে। 6 আর 8 কে কাজে লাগিয়ে 9 বানিয়েছে। দেখ এবার আমাদের অবজার্ভ করতে হবে যে 4 আর 9টা সেম হচ্ছে কি। আমাদের অবজার্ভ কি করতে হবে? 4 আর 9টা সেম হচ্ছে। নতুন বইতে একটা ভালো কাজ করেছে, কলামের নাম্বারগুলো লিখে দিয়েছে। পুরোনো বইতে কলামের নাম্বার লিখেছে, তাহলে ওইটাও ভালো কাজ করেছে।
তো ঠিক আছে, তাহলে কি এটা বোঝা গেল? ওকে, আচ্ছা বেশ। উদাহরণগুলো এখানে দেখতে পারিস, উদাহরণগুলো এমন কিছু বিষয় না। এখন দেখ আরেকটা জিনিস আছে, উক্তি সমূহের বৈধতা বলে একটা হেডিং আছে, পেয়েছিস? নতুন বইতে মানে পেজটা উল্টালে পেতে পারি। উক্তি সমূহের বৈধতা, ইংলিশ বলতে ভ্যালিডিটি অফ স্টেটমেন্টস। উক্তি সমূহের বৈধতা পাওয়া গেছে। এটা এমন কিছু বিষয় নয়, সিম্পলিফাই করি আমি। কোনো একটা স্টেটমেন্ট যদি ট্রু হয় তবে সেটা বৈধ, সত্য হলে সেটা বৈধ। আর যদি মিথ্যা হয় তাহলে সেটা বৈধ নয়। ঠিক আছে? আচ্ছা, এখন কোনো একটা স্টেটমেন্ট সত্য কীভাবে হতে পারে? সেটা যদি সরল উক্তি থাকে সেটা তো এমনি সত্য বলতে পারি। যদি সেটা যৌগিক উক্তি থাকে, কারণ যৌগিক উক্তির কোন প্যাটার্নে পড়ছে বুঝে নিতে হবে। অ্যান্ড, অর, ইমপ্লাই, বোথ সাইডে কোন প্যাটার্নে পড়ছে বুঝে নিয়ে তারপরে সেটা দেখতে হবে ট্রু না ফলস। বোঝা যাচ্ছে কতগুলো? তাহলে যদি আলটিমেটলি ফুল অ্যান্সারটা, টোটালটা যদি একসাথে ট্রু হয় তবেই ট্রু। আংশিকভাবে কোনো একটা ট্রু এর জন্য ট্রু হবে তার নয় কিন্তু, সেটুকু কিন্তু অলরেডি দেখলি সব টেবিলগুলোর মাধ্যমে। ঠিক আছে? ক্লিয়ার? এবার মাঝখানে একটা টপিক একটু স্কিপ করে গেছি, আমি আসছি। মেইনলি এই চ্যাপ্টার যেই জায়গাটা মেন দেখতে হবে অ্যাকচুয়ালি এক্সামে যেখান থেকে আসবে অঙ্কগুলো, সেটা হলো উদাহরণ 20 থেকে শুরু করে উদাহরণ 28 এই পর্যন্ত যত অঙ্ক আছে ভালো করে স্টার মেরে সবকটা অঙ্ক অ্যাকচুয়ালি এক্সামে এখান থেকেই আসে। উদাহরণ 20 থেকে শুরু করে উদাহরণ 20 কি আছে? 3+4i একটি বাস্তব সংখ্যা হলে অল্প একটি জটিল সংখ্যা, এরকম আছে। এখান থেকে শুরু করে 28, 28 কি আছে? 4x² - 25 = 0 সমীকরণে, তাই আছে কি? এই পর্যন্ত টোটাল কটা অঙ্ক দাঁড়ালো? 9টা অঙ্ক। এই 9টা অঙ্ককে ভালো করে ভুলে খেয়ে নিতে হবে। হ্যাঁ, ভুলে খেতে হবে মানে কিন্তু মুখস্থ করতে বলছি, বুঝতে হবে, যুক্তি দিয়ে বুঝতে হবে, প্রয়োজনে নিজেদের হাতে বারবার বসতে হবে। ঠিক আছে? এখন এই যে 9টা অঙ্ক, এই 9টা অঙ্কের রিফ্লেকশন এক্সারসাইজে আছে, কোন জায়গায় আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? মেনলি সেই জায়গাটাই করতে হবে এক্সারসাইজ। মানে এই যে 9টা অঙ্ক বড় জোর কি করেছে, একটু ডেটা চেঞ্জ করে দিয়েছে, যে ডিজিট বা একটু হয়তো কনসেপ্ট ঘুরিয়ে দিতে পারে, একটু যা ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে? তো মেনলি হোম টাস্ক কোনটা করতে হবে সেটাও আমি বলে দিই। এমসিকিউগুলো করবি, এমসিকিউ করবি, কারণ এমসিকিউ পুরো বইয়ে তো যে কোনো জায়গা থেকে আসবে। এমসিকিউ কোনো গ্যারেন্টি নেই কে কী দেবে, এমসিকিউ করবো। ঠিক আছে? আর করবেই হলো, বাদ বাকি আর কিছুই করতে হবে না, পুরো জাম্প টু দীর্ঘ, পুরো দীর্ঘটা করতে হবে। তবে দীর্ঘটাকে ভালো করে স্টার্ট না। দীর্ঘটা হলো এই চ্যাপ্টারের কি মানে কি জোন দীর্ঘ। ঠিক আছে? আমি কি এখানে লাগিয়ে দেবো দীর্ঘ, এটাই হোম টাস্ক। দীর্ঘ পুরোটাই হোম টাস্ক। হ্যাঁ, আর এমসিকিউ করবি। আর ভালো করে যদি লক্ষ্য করিস, দীর্ঘ সবকটা অঙ্কই ওই উদাহরণ 20 থেকে 28-এর উপরই কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্ট, কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্ট। তা আমি ওখানকার কয়েকটা একটু উদাহরণের ডিসকাশনে আসছি। তো উদাহরণের ডিসকাশনে আসার সময় এখানে একটা বিষয় একটু জানার বিষয় আছে, যে হেডিংটা বা যে প্যারাটা আমি স্কিপ করে গেলাম, আছে আলোচনা থেকে সরে বাদ দিলাম। কি বাদ দিয়েছিল?
যে আর কতদিন চালাতে হবে এই বুঝতে পারছি। অনলাইনে ভালো ছিল, অনলাইনে অনেক অসুবিধা আছে, অনেক জিনিস অনলাইনে বোঝানো মুশকিল আছে। তারপরে তোদের এক্সামগুলো নিতে হবে, এগুলো অনলাইনে দেখ যে হেডিংটা আমি বাদ দিয়েছিলাম, হেডিংটায় কি আছে, হেডিংটায় ছিল হলো বিরুদ্ধ ধনাত্মক এবং বিপরীত। এখানে অনেক কিছু গল্প লিখেছে, এত গল্প দরকার নেই, আমি জিজ্ঞেস করি বাড়িতে চাইলে ধীরে ধীরে করতে পারি, যত করবি তত নলেজ ক্লিয়ার, যত পড়বি তত নলেজ, এটা বাস্তব, নিজে পড়বি। আমি ব্যাপারটা একটু সারমর্ম, ব্যাপারটা বিরুদ্ধ ধনাত্মক কথার অর্থ পি ইমপ্লাই করছে কিউ। একটা উদাহরণ বিস্তারিত, রাম বাড়িতে এলে তবে মা ভাত খায়। রাম বাড়িতে এলে বা ফিরলে, যেটাই বলি, রাম বাড়িতে ফিরলে মা ভাত খায়। এটা অনেকটা আমি রামের দিক থেকে কথাটা সেন্স করলাম, রাম এলে তবেই মা খায়। এই কথাটা কিন্তু একটু উল্টো সেন্স থেকে বলতে চাই, মায়ের দিক থেকে কথাটা বলতে, মায়ের কথাটা বেটার করা যায়। মা ততক্ষণ ভাত খাবে না যদি না রাম বাড়ি, মানে ব্যাপারটা নেগেটিভ সেন্সে বলা হচ্ছে। এগুলো পড়েছি ইংলিশ গ্রামারটা আমার পড়া হয়েছে, ব্যাপারটা অনেকটা ওরকম। রাম বাড়িতে এলে মা ভাত খায়, সেটাকে আমরা কি বলতে পারি, মা ভাত খায় না, নেগেশন কি করতে পারি, কি কখন, যদি না রাম বাড়িতে আসে। দেখ দুটোতে না চলে গেছে, কিন্তু বিষয়টা কিন্তু উল্টে গেছে, কে হচ্ছে, এটাকে আরেকটু অন্যভাবে দেখা যাক। পি ট্রু হলে কিউ কি হবে, ট্রু হবে। এটা এইটা প্রুফ করা যাক, এটা উল্টো জিনিসটা প্রুফ করা হয় কি প্রুফ, কিউ ফলস হলে পি কি হবে, এক্স্যাক্টলি। লজিকটা বুঝতে হবে। যদি আমি যেটা ফার্স্টে আছে সেটা ট্রু থেকে শুরু করি, যেটা প্রুফ করতে দিয়েছে সেটা ট্রুতে পৌঁছে যায়, তাহলে আমরা প্রুফ করে ফেলবো। আর এটা উল্টো সেন্সে কি বলতে পারি, এটা প্রুফ করতে দিয়েছে সেটাকে আমি জোর করে ফলস ধরে নিই, এবার যদি পেছন দিকে আসতে থাকে তাহলে দেখবো কি পিটাও ফলস হয়ে যাচ্ছে, মানে পিটাও মিথ্যা হয়ে যাচ্ছে। কারণ আলটিমেটলি কি দাঁড়াবে, একটা আইডিয়াতে ডিবেট, তখন বলতে পারবো যে আলটিমেটলি এটা সত্য হলে তবেই এটা সত্য হবে, অথবা কি এটা যদি মিথ্যা জোর করে ধরি এটা আপনার কিছু হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে। এই যুক্তিবোধটা ভালো করে বুঝতে হবে, এই যুক্তিবোধ দিয়ে অনেক কিছুই চলছে জীবনে, কমন সেন্স খাটালেও বিভিন্ন জায়গায় দেখতে পাবে, ঠিক আছে। তো এইটাকেই বলছে, হ্যাঁ এইটাকেই বলছে হলো, এই টোটাল কনসেপ্টটাকেই বলছে হলো বিরুদ্ধ ধনাত্মক কনসেপ্ট, বিরুদ্ধ ধনাত্মক। অ্যাকচুয়ালি এইটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, বিরুদ্ধ ধনাত্মক ক্রিয়া, বা ইংলিশে বলে কন্ট্রা পজিটিভ ল, কন্ট্রা পজিটিভ ল, বিরুদ্ধ ধনাত্মক। আচ্ছা, আরেকটা কি বললো, বিপরীত ক্রিয়া। বিপরীত কথার অর্থ কি, পি যদি কিউকে রিপ্রেজেন্ট করে তার ঠিক বিপরীত, মানে কি কিউ পিকে রিপ্রেজেন্ট করে, এটাই তার বিপরীত। এটা একটা সিম্পল ব্যাপার, এটা নিয়ে বেশি মাথা ঘামানো, এইটা নিয়ে মাথা ঘামানোর ব্যাপার আছে, কারণ এই জিনিসটা অঙ্কে লাগবে। বিরুদ্ধ ধনাত্মক, ঠিক আছে। তো উদাহরণে একটু আসা যাক। উদাহরণ 20 থেকে 28কে আমি ইম্পর্টেন্ট জোন করলাম। তো উদাহরণ 21টা নিয়ে আমি ডিসকাস করি, ঠিক আছে। উদাহরণ 21-এর এখানে আসে, কোনো একটা জিনিস বৈধতা পরীক্ষা করতে বলছে। বৈধতা পরীক্ষা বলতে কি আমাদের কি করতে হবে, এক্স্যাক্টলি যে আলটিমেটলি পুরো সেন্টেন্সটা সত্য হচ্ছে,
কোনো একটা জিনিস যদি ইমপ্লাই ফরম্যাটে থাকে, মানে ট্রু জিনিসটা যদি ট্রুতে যায় তবেই পুরো জিনিসটা ট্রু হয় তো। অথবা এটাও বলতে পারি ফলস যদি ফলসে যায় তবুও ট্রু হতে পারে। তো এখানে সাধারণত এই সেন্সে কাজ করে। তাহলে আমাদের কি এইটা ধরে দেখাতে হবে যে এইটাও ট্রু, তাহলে পুরোটা কি বলতে পারবো? ট্রু। এখন দেখ একটা অঙ্ক দেখতে পাচ্ছি হয়তো, উদাহরণ সে বলছে বন্ধুটা পরীক্ষা করো। প্রমাণ 1 বলছে যদি এ ও বি দুটো বিজোড় সংখ্যা হয় তবে তাদের গুণফল এ বি সেটাও বিজোড় সংখ্যা হয়। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহের কারণ আছে কি? এমনি সিম্পল একটা উদাহরণ নিই, দুটো বিজোড় সংখ্যা নিলাম 3 আর 7, তাদের গুণফল 21। 3 আর 7 বিজোড় সংখ্যা ছিল, 21 সেও বিজোড় সংখ্যা হলো। তো একটা সিম্পল উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা সহজে বুঝতে পেরেছি। তো ঘটনাটা হলো সেটা তোকে তো সিম্পল উদাহরণ দিয়ে প্রমাণ করতে দিচ্ছে না। প্রমাণ তোকে করতে যেটা হবে সেইটারও আবার 3টে পদ্ধতি আছে, শুনে নে ভালো। প্রমাণ যেটা করতে হবে তারও 3টে পদ্ধতি আছে। আর 3টে পদ্ধতির মধ্যে তোকে একটা পদ্ধতি কোশ্চেনের মধ্যে উল্লেখও করে দিতে হবে। কি কি পদ্ধতি দেখে নে। 1 নম্বর পদ্ধতিটা হলো সরল পদ্ধতি। সরল পদ্ধতি কোনটা? ছোটবেলা থেকে যে সিস্টেমে অঙ্ক করছিস সেটা অ্যাকচুয়ালি সরল পদ্ধতি। মানে একটা নর্মাল কোনো একটা জিনিস দিয়ে দিয়েছে, তাকে নিয়ে এগোতে এগোতে আমি এরকম ভাবি লেফট হ্যান্ড সাইড দিয়ে দিচ্ছে, তাকে নিয়ে এগোতে এগোতে রাইট হ্যান্ড সাইড পাচ্ছি। এটা একটা সরল পদ্ধতি, ঠিক আছে? এর আগে আছে এটা সরল পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিটা হলো এই যে এইটা বিরুদ্ধ ধনাত্মক পদ্ধতি। বিরুদ্ধ ধনাত্মক এই মাত্র যেটা ডিসকাশন করলাম, এই পদ্ধতিতে আমরা প্রুভ করতে পারি যে পি কে সত্য ধরেই যে সবসময় কিউ কে সত্য দেখাতে হবে তার কোনো মানে না। আমরা জোর করে কিউ কে যদি মিথ্যা ধরি, যদি দেখাতে পারি পিটাও মিথ্যা, তাহলেও প্রমাণ হতে পারে। বলছে বিরুদ্ধ ধনাত্মক, ঠিক আছে? 3 নম্বর পদ্ধতি এটা হলো পরস্পর বিরোধ পদ্ধতি। এইটা তো এতক্ষণ কিছুই বললাম না, এটা গোয়া থেকে এলো। পরস্পর বিরোধ পদ্ধতি ম্যাথামেটিক্সের অনেক ল, অনেক থিওরেম, অনেক কিছু জিনিস এই পদ্ধতি লাস্টের পদ্ধতির মাধ্যমে প্রমাণিত করা যায়। এরকম ভ্যারাইটিস জিনিস। পরে যদি কেউ বাই চান্স ম্যাথস অনার্স নিয়ে পড়িস, সেই ক্ষেত্রে এইটার বিভৎস ভূমিকা পরস্পর বিরোধ পদ্ধতি, ঠিক আছে? এই জিনিসটা কি বলছে আমি এটাকে একটু সিম্পল উদাহরণ জায়গাটা বুঝিয়ে দিই। এটা ইংলিশ নাম বলে কন্ট্রাডিকশন ল। ওকে ভাব প্রমাণ করতে দিয়েছে এটা একটা ডাস্টার, প্রমাণ করতে। এখন ধর পৃথিবীতে দুটো জিনিসই আছে, পৃথিবীতে বাবার কিচ্ছু নেই, পৃথিবীতে মাত্র দুটো জিনিস আছে, একটা পেন আছে একটা ডাস্টার আছে। তো ভাব আবার পেন আছে একটা ডাস্টার আছে, ঠিক আছে? তো এখন তোকে প্রমাণ করতে দিয়েছে এটা ডাস্টার, তুই কি করলি? জোর করে ধরে নিলি এটা কি না, উল্টো জোর করে ধরলাম দুটো জিনিসই আছে। তো ডাস্টার প্রমাণ করতে দিস, আমরা কি করলাম? জোর করে ধরে নিলাম এটা পেন, জোর করে ধরে নিলাম এটা পেন। এইবার ধর কোশ্চেনের মধ্যে এমন কিছু শর্ত আছে, শুনবি কতগুলো হয় কোশ্চেনের মধ্যে এমন কিছু শর্ত আছে বা কিছু একটা বলে দেওয়া আছে, অথবা শুধু কোশ্চেন বলে বাস্তব জীবনে বা কিছু একটা ঘটনা আছে বা কিছু ঘটনা প্রবাহ চলছে, ঠিক আছে? সেইটাকে বেস করে যখন এগোচ্ছিস, এগোতে এগোতে দেখা গেল যে আরে এটা তো পেন নয়, তাহলে এইটা যদি পেন নয় হয় তাহলে এটা কি হবে? মানে এটাকে আমি জোর করে রাস্তা ধরেছি। এবার যা যা আমাদের হাতে শর্ত আছে বা চরিত্র আছে যাই হোক, সেটা নিয়ে যখন এগোচ্ছি, এগোতে এগোতে দেখা গেল এটা তো পেন নয়, বা বিভিন্নভাবে এটার পরীক্ষা নিরীক্ষা করলাম, এক্সপেরিমেন্ট করলাম, দেখা গেল এটা পেন নয়। আলটিমেটলি দুটো জিনিসই থাকে পৃথিবীতে, তাহলে যদি পেন না হয় এটা কী হবে? রাস্তারই হবে। এই যে এই পদ্ধতিটাকে বলতে পরস্পর বিরোধ পদ্ধতি। কি ঘটলো বলতো মাঝখানে? বিরোধিতা তৈরি হবে। মানে তুই যেটা নিজে ভাবলি তোর নিজের ভেতরে নিজের একটা বিরোধিতা তৈরি, স্ববিরোধিতা হবে। এরকম যদি বাস্তব জীবনে খেয়াল করি সেরকম অনেক কিছু ঘটতে থাকে আমাদের লাইফেও ঘটে। তুই কোনো একটা জিনিসকে ধরে নিয়েছিস সেটা ঠিক, এবার অনেক কিছু ঘটছে, একটা সময় গিয়ে বুঝতে পারি না এটা ভুল। তার মানে কি? তাহলে আমাদের ভাবাটা ভুল হয়েছে, তাহলে অন্য যেটা হতে পারে সেটা ধরতে হবে। ওইটাই হচ্ছে পরস্পর বিরোধী। এইটার মাধ্যমে অনেক কিছুকে প্রুভ করা, এটা হলো থার্ড।
তো আমি আসি 1 by 1। উদাহরণ 21-এর 1 কি বলছে দেখ, এ ও বি বিজোড় সংখ্যা হলে এ বি একটি বিজোড় সংখ্যা হবে। প্রথমে দেখ সমাধানে আসি। দেখ প্রথমে ওইটাকে কি দুটো উপাংশে ভাগ করে নিয়েছে, একটা পি নাম দিয়েছে, একটা কিউ, সেটা দেখতে পাচ্ছিস নিশ্চয়ই কোনটা কি কোনটা কি। আচ্ছা, তারপরে দেখ লিখেছে প্রথম পদ্ধতি বা সরল পদ্ধতি। ঠিক আছে, প্রথম পদ্ধতিটা কি আমাদের সিম্পল ওয়ে। তার মানে কি পি উক্তিটা সত্য ধরে নিই আমরা, যে পি যদি সত্য হয় তাহলে কি হবে, এ ও বি উভয়ই বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো বইটা ফলো করিস সবাই আর আমার কথাগুলো শুনিস। এ ও বি উভয়ই বিজোড় সংখ্যা। আচ্ছা, এ যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যাকে আমরা কিভাবে লিখি? লিখতে পারি এরকম 2x + 1 অথবা 2m + 1 এরকম থেকে সামথিং। এইটুকুকে কি বোঝাবে? জোড় সংখ্যা 2 দিয়ে গুণাকার থাকলে তার সাথে এক যোগ হলে কি বিজোড় সংখ্যা, তাই তো? তাহলে একটাকে 2x + 1 ধরে দিলে আরেকটাকে 2y + 1। সিম্পল গুণ করে দিয়েছে। গুণ করার পরে একটা পার্ট থেকে 2 কমন চলে যাচ্ছে, যেটুকু থেকে 2 কমন যাচ্ছে সেইটুকু কি জোড় সংখ্যার পার্ট, আর সেই জোড় সংখ্যার সাথে এক যোগ হলে কি হবে, বিজোড় সংখ্যা। একদম নর্মাল একটা সিস্টেমে চলেছে। আলটিমেটলি দেখ 2k + 1 এসছে, তাহলে বলতে পারি এবি একটি কি সংখ্যা, বিজোড় সংখ্যা, মানে কিউ উক্তিটা সত্য। মানে এটা কি একটা ছোটবেলা থেকে যে সিস্টেমে পড়েছি সেই সিস্টেমে খুব হলো নর্মাল কিছু একটা ধরে নিয়ে পরে এগোতে থাকলো। এটার মধ্যে এমন কিছু প্রবলেম কিছু হওয়ার কথা না, সরল পদ্ধতি। কিন্তু ব্যাপারটা হলো এতটা সিম্পল ভাবে কোশ্চেনে দেবে, পরীক্ষার কোশ্চেনে তো সরল পদ্ধতি ওই কারণেই দেবে, কারণ এটা খুবই সিম্পল ব্যাপার। পরীক্ষার কোশ্চেনে হয় এইটার উপরে বেস করেই দেবে অথবা এটার উপরে বেস করেই দেবে, মানে এটার মধ্যে অন্যরকম ভাবনা চিন্তা থাকে। ঠিক আছে, তো দেখ এই প্রমাণটাই ভালো করে খেয়াল করবি, এই প্রমাণটাই দ্বিতীয় আরেকটা পদ্ধতিতে প্রমাণ হয়েছে। কি পদ্ধতি? বিরুদ্ধ ধনাত্মক পদ্ধতি। মানে কি, মা ততক্ষণ ভাত খায় না যতক্ষণ না রাম বাড়িতে ফেরে, সেই পদ্ধতি। ঠিক আছে, কি করছে, উল্টে ধরতে হবে। আমি কি বললাম, কি করতে হবে উল্টে ধরলে? কিউকে মিথ্যা ধরতে হবে, জোর করে জোর করে কিউকে মিথ্যা ধরবো। এগোতে এগোতে দেখবো কি কিটাও মিথ্যা পেয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, আলটিমেটলি পি সত্য হলে কিউ সত্য হবে, ঘোষণা করতে হবে। দেখ কি হচ্ছে, দেখ ওই কথাগুলো লিখেছে। কিউ উক্তি মিথ্যা ধরে আমরা দেখাতে পারি পি উক্তি মিথ্যা, দ্বিতীয় পদ্ধতিতে লিখেছে। স্পষ্টতই কিউ উক্তি যদি মিথ্যা হয়, কিউ উক্তি মিথ্যা হলে তাহলে এ ইন্টু বি কি হবে, জোড় সংখ্যা হবে। তো কিউটা তো অ্যাকচুয়ালি ধরা ছিল কি বিজোড় সংখ্যা, আমি তো মিথ্যা লিখলাম, তাহলে এ ইন্টু বি কি হবে, জোড় সংখ্যা। আচ্ছা, এ ইন্টু যদি বি জোড় সংখ্যা হয়, দুটো সংখ্যার গুণফল কখন জোড় সংখ্যা হতে পারে? হয় দুটোই জোড়, অথবা নিশ্চিত হবে একটা জোড়। 2 × 3 সেটাও 6 হতে পারে, বা 2 × 2 সেটাও জোড় হতে পারে, অথবা 5 × 4 সেটাও জোড় হতে পারে। তো অন্তত একটা জোড়, অথবা যদি দুটোই জোড় হয় তাহলে দেখ কি লিখতে পাচ্ছি, হয় এ জোড় সংখ্যা, অথবা বি জোড় সংখ্যা, অথবা এ ও বি উভয়ই জোড় সংখ্যা। আচ্ছা, এইটা যেই এলো আপনা আপনি আমাদের পি উক্তিটা মিথ্যা হয়ে গেল। পি উক্তিটা কি ছিল, এ ও বি কি সংখ্যা, দুজনেই কি বিজোড় সংখ্যা। কিন্তু এই যেটা এলো এটা তো অন্তত একটা তো জোড় সংখ্যা হতেই হচ্ছে, তাহলে পি উক্তিটা মিথ্যা হয়ে গেল না। তাহলে কি পেলাম, কিউকে মিথ্যা ধরে মানে রাম, মানে মা ভাত খাইনি ধরে কি দেখালাম, রাম বাড়ি ফেরে। তাহলে আলটিমেটলি কি ডিসিশনে আসতে পারে, রাম বাড়ি ফিরলে তবেই মা ভাত খায়। মানে কি, এ ও বি দুজনেই বিজোড় সংখ্যা হলে তবেই দুজনের গুণফল বিজোড়। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে এই হলো তোর বিরুদ্ধ ধনাত্মক বা কন্ট্রা পজিটিভ ডয়ের মাধ্যমে আমরা করব। 2 নম্বরের উদাহরণটাও দেখবি, বাড়িতে বসে ধীরে সুস্থে দেখবি। এখানে দেখে অনেক কিছু মনে হচ্ছে লেখা আছে, কিছুই লেখা নেই, অ্যাকচুয়ালি যদি বুঝে যাস কনসেপ্ট পরপর করতে এমনি। আমি একটু উদাহরণ 22-এ আছি। উদাহরণ 22 দেখ, 2x³ + 5x = 0 দিয়েছে। অনেক কিছু কথাই বলতে হলো, ভালো করে আরেকবার পারলে ভিডিওটাও দেখবি, অনেক কিছু নতুন তথ্য ঢুকলো। যাই হোক,
কিন্তু জিনিসটা যথেষ্ট সিম্পল, যদি একটা পরপর লজিকে সাজিয়ে নিতে পারছি কিছুই নেই। কি বলছে 2x³ প্লাস 5x ইকুয়াল টু যদি 0 হয় তবে দেখাতে বলছে x ইকুয়াল টু 0 হবে। দেখ ভালো করে দেখ, তিনটে পদ্ধতির মাধ্যমে দেখাতে বলছে, সরল, বিরুদ্ধ ধনাত্মক, পরস্পর বিরোধী, তিনটে দিকে দেখাতে বলছে। পরীক্ষায় তিনটে দেবে না, পরীক্ষায় দিলে ধর যে কোনো একটাই দেবে, 4 মার্কসের কোশ্চেন হবে, যে কোনো একটাই দেবে পরীক্ষায়, ঠিক আছে। এখন বিষয়টা কি, কিন্তু এই মুহূর্তে তিনটে পদ্ধতিকে ভালো করে বুঝতে হবে। দেখা যাক এখানে এই অঙ্কটাকে তিনটে পদ্ধতিতে আমরা কোনটা কিভাবে করছি। প্রথমে দেখ সরল পদ্ধতি, এটা অবজার্ভ কর। পি কোনটাকে ধরছে, এটাকে পি ধরে নিয়েছে, স্বাভাবিকভাবে কিউ কোনটাকে ধরছে, x ইকুয়াল টু 0 কিউ ধরেছে। তাহলে প্রথম পদ্ধতিতে আমরা কি দেখাবো, অ্যাকচুয়ালি কি দেখাবো, পি কে সত্য ধরে কিউকে সত্য প্রুফ করবো। প্রথম পদ্ধতিতে আমরা কি দেখাবো, পি কে সত্য ধরে কিউকে সত্য প্রুফ করবো। আচ্ছা, পি কে সত্য যদি ধরি, আলটিমেটলি এখান থেকে x কমন যাচ্ছে, তাহলে 2x² প্লাস 5 ইকুয়াল টু কি হচ্ছে 0। এখান থেকে কি হচ্ছে আলটিমেটলি x ইকুয়াল টু 0, কারণ এটাও তো 0 হতে পারে, কেন হবে না? এক্স্যাক্টলি, এইটা কেন 0 হবে না, কারণ এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে। যে কোনো পূর্ণবর্গ সংখ্যা সবসময় কি 0 থেকে বড় অথবা 0 সমান, তার সঙ্গে আবার এখানে 2 গুণ হয়েছে, তার সাথে 5 যোগ হয়েছে, তাহলে ভ্যালুটা সবসময় কি হবে 0 থেকে বড়ই হবে। তাহলে এইটা যদি সবসময় 0 থেকে বড়ই হয়, তাহলে একটা মাত্র অপশন কি পড়ে রয়েছে, এটা 0 হওয়ার, x ইকুয়াল টু 0 হতে হবে, ব্যাস প্রমাণ হয়ে গেল। সরল পদ্ধতি আমাদের যথেষ্ট একটা সহজ নিয়ম, এটা ছোটবেলা থেকে পড়েছি, বারবার তাই বলছি, ঠিক আছে। তার মানে কি হলো যে পি কে দেখালাম, আবার অবজার্ভ করেন, পি কে সত্য ধরে আমরা কি দেখিয়ে দিলাম, কিউ সত্য, সরল পদ্ধতি মিটে গেল। এবার 2 নম্বর পদ্ধতিতে আসা যাক, বিরুদ্ধ ধনাত্মক, ভেরি ভাইটাল। এখানে কি দেখাবো, কিউ কে মিথ্যা ধরে কাকে মিথ্যা দেখাবো, পি কে মিথ্যা দেখাবো, উল্টো কেস, কিউ কে জোর করে মিথ্যা ধরে পি কে মিথ্যা দেখাবো। দেখ অঙ্কটা দেখতে থাক, কিউ উক্তিটাকে জোর করে যদি মিথ্যা ধরা হয় তাহলে x নট ইকুয়ালস টু 0 নয়, তাহলে x এর সাথে এখন এই সংখ্যাটা যদি গুণ করে দিই সেটা তো নট ইকুয়ালস টু 0ই হবে, কারণ এইটা তো নিজেও নট ইকুয়ালস টু 0। তাহলে যে দুটো সংখ্যা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে গুণফল 0 হতে পারে, নট ইকুয়ালস টু 0। আলটিমেটলি কি পাচ্ছি 2x³ প্লাস 5x, এটা নট ইকুয়ালস টু 0, তাহলে তো হয়ে গেল p মিথ্যা নাকি। তাহলে কি আমরা কিউ মিথ্যা থেকে শুরু করেছি, x নট ইকুয়ালস টু জোর করে ধরেছিলাম, আর কি পেয়ে গেলাম, p মিথ্যা পেয়ে গেলাম, বোঝা যাচ্ছে। তাহলে কি নেগেশন কিউ ইমপ্লাই করছে নেগেশন p, তাহলে আলটিমেটলি বলতে পারি p ইমপ্লাই করছে কিউ, তাহলে সত্য হচ্ছে, বৈধ হচ্ছে। এটা হলো 2 নম্বর পদ্ধতি গেল, বা বিরুদ্ধ ধনাত্মক পদ্ধতি বা কন্ট্রা পজিটিভ ল। 3 নম্বর পদ্ধতি আরেকটা ভাইটাল পদ্ধতি, এটা এখনো উদাহরণ আকারে ডিসকাস হয়নি, পরস্পর বিরোধী পদ্ধতি বা কন্ট্রাডিক্টরি মেথড, কন্ট্রাডিকশন পদ্ধতি। কি বললাম, জোর করে আমরা কোনো একটা জিনিসকে ডাস্টারের পরিবর্তে পেন ধরে নেব, সেই কনসেপ্ট। ব্যাপারটা কি, কি করছে 3 নম্বর পদ্ধতি, মনে করা যাক পি উক্তি সত্য এবং কিউ উক্তি মিথ্যা, জোর করে কি করলো, পিটাকে সত্য ধরলো আর কিউটাকে মিথ্যা ধরলো। যে কিউটাকে জোর করে মিথ্যা ধরলো মানে কি, ডাস্টারকে জোর করে পেন ধরলো, কিউটাকে জোর করে মিথ্যা ধরলো। এবার দেখো কি কি করছে, এটা ইমপ্লাই কি করছে, ইমপ্লাই করছে পি যেহেতু সত্য ধরা হয়েছে তাহলে 2x³ প্লাস 5x কি 0 হবে, এবং x কি হবে নট ইকুয়ালস টু 0 হবে, কারণ কিউ তো মিথ্যা ধরেছে। খেয়াল করবি এর পরের লাইনে ইমপ্লাই করলে কি হচ্ছে, x কমন যাচ্ছে, x * 2x² + 5 = 0 এবং x not equals to 0। তারপরের লাইনে কি হচ্ছে, x equals to 0 এবং x not equals to 0, একই সাথে কোনো জিনিস ঘটতে পারে, একটা জিনিস 0 সমান আবার 0 সমান নয়, এটা তো ঘটতে পারে না। তার মানে এটা ঘটলো, কেন ঘটলো, কেন ঘটলো, যেহেতু আমরা ভুল ধরেছি, তাহলে আমাদের ধরে নেওয়াটা ভুল ছিল,
তাহলে কি কিউ মিথ্যা হবে না? এই কথাটাই দেখ এখানে দিচ্ছি, স্পষ্টতই পি উক্তি সত্য এবং কিউ উক্তি মিথ্যা ধরে আমরা একটি পরস্পর বিরোধী ফল পাই। সুতরাং আমাদের কল্পনা সঠিক নয়, এভাবেই লিখতে হবে যে আমাদের ধরে নেওয়াটা ভুল। কল্পনা সঠিক নয় অর্থাৎ আলটিমেটলি কি কিউ উক্তিটা সত্য, পি সত্য হলে কিউ সত্য, সুতরাং যৌগিক উক্তিটি বৈধ। বোঝা যাচ্ছে? তো যাই হোক, এরকম ভাবে সব উদাহরণগুলো ডিসকাস হয়েছে। ভালো করে সব উদাহরণগুলোকে দেখবি, খুব ভালো করে দেখবি, তারপরে দীর্ঘ অঙ্কগুলোকে করবি। এখন দেখ একটা জিনিস, উদাহরণ 25 আর উদাহরণ 24 এগুলো এই দুটোকে একটু স্পেশাল স্টার মেরে রাখ। উদাহরণ 24 আর উদাহরণ 25কে একটু স্পেশাল হটস্টার দিয়ে দেবে। হটস্টার হটস্টার উদাহরণ 25-এ প্রমাণ করতে দিয়েছে √2 একটি মূলদ সংখ্যা। বাড়িতে বসে ধীরে সুস্থে দেখবি, যদি এটা প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করবি, আর তোদের কোনো প্রবলেম না হলে আমি তোদেরকে জিজ্ঞাসা করবো পরের দিন। সত্যি বুঝতে পেরেছি? ঠিক আছে, √2 একটি মূলদ সংখ্যা। আমাকে একটা কমন লজিকে বল, কেউ যদি √2 মূলদ সংখ্যা নয় দেখাতে পারে, মানে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা √2 যদি অমূলদ সংখ্যা দেখাতে পারে, তাহলে একই লজিকে আমরা √3 অমূলদ সংখ্যা সেটাও দেখাতে পারবো, √5 √7 একই লজিক হবে। ভালো করে √2টা দেখি, ঠিক আছে? আচ্ছা, দীর্ঘতে একবার চল, দীর্ঘর অঙ্কগুলো একবার একটু অবজার্ভ করে নে। দীর্ঘ 1 2 দেখ উদাহরণ 20, একটু জাস্ট আমি একটু লিঙ্ক করিয়ে দিচ্ছি যেহেতু একটু নতুন ধরনের চ্যাপ্টার। দীর্ঘ 1 2 কি বলতে পারি যে উদাহরণ 20-র মতো। উদাহরণ 20-তে দেখ জটিল সংখ্যা আর একটা গুণিতক দিয়ে অঙ্ক আছে, একবার না দেখে আসতে পারিস। দীর্ঘ 3 এই কিছুক্ষণ আগে যা ডিসকাস হলো বিজোড় সংখ্যার কনসেপ্ট। দীর্ঘ 4 5 ওই কনসেপ্টটাকে আমরা একটু যদি এগিয়ে নিয়ে যাই, নিজেরা করার চেষ্টা করতে পারি, চেষ্টা করা উচিত। 6 নাম্বারটা উদাহরণ 24 যেটাকে স্টার মারালাম এইমাত্র, 6 নাম্বার হটস্টার, সেই 6 নাম্বারটা ওইটা দেখা যাচ্ছে। 7 নম্বর দেখো এই টাইপের অঙ্ক না, এই মাত্র এটা ডিসকাস হচ্ছিল যে নট ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0, 7 নম্বর। আচ্ছা, বেশ এরকম ভাবে চলতে থাকবে। দেখ 10 নম্বর অঙ্কটা দেখ দিয়েছে √5 একটি অমূলদ সংখ্যা, তাহলে √2 যদি কেউ বুঝতে পারে √5 হবে। তো এইভাবেই এই অঙ্কগুলো রয়েছে। ম্যাক্সিমাম কি পুরোটাই উদাহরণের সাথে সামঞ্জস্য, একটু হয়তো ডিজিট বা একটু কনসেপ্টটাকে ঘুরিয়েছে। উদাহরণগুলোকে ভালো করে 9টা অঙ্ককে খুব ভালো করে দেখবি সবাই, তারপরে এই অঙ্কগুলো করে আসবে। আর তার সঙ্গে এমসিকিউ থাকবে, এমসিকিউ খুবই সহজ আছে, এমন কিছু ব্যাপার নয়, যা যা ডিসকাশন হয়েছে তার উপরেই আছে। তো আজকের মতো এখানেই রাখছি, আর পরের দিন ক্লাস করে। আচ্ছা।